সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আফজল কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এ, আরাফাত, আমরা তাহলে ওয়েট করবো 2-3 মিনিট। জি স্যার, 10-এ শুরু করেন। ওকে, ঠিক আছে, আপনারা একটু নক দিয়ে দেন যারা এতে থাকে। ওকে স্যার।
স্যার আমরা কি শুরু জি দাওয়াত আমরা শুরু করে দিই। থ্যাংক ইউ। মুরাদ আছেন তো না? মুরাদ আল ইসলাম 856। আমাদের পরীক্ষা কবে? হুম। স্যার 8 তারিখ থেকে শুরু, ডিসেম্বরের মাসে ডিসেম্বরে। ওকে, সময় আছে বরাবর 1 মাস না? জি স্যার। ওকে। স্যার তো অ্যাকাউন্টিং পরীক্ষার আগে মিনিমাম কয়দিন গ্যাপ দেয় তারা? কিসের গ্যাপ? মানে এই যে এক্সামের আগে গ্যাপ দেয়, মানে 1 দিন 2 দিন সময় দিবে না? পরীক্ষা তো টানা হয়। টানা? হুম। এগুলো তো সবকিছু ভুলে যাবেন, তাই না? কিন্তু আমাদের স্যার ফর্ম ফিল আপ পুরো তো এখনো বই শুরু হয় নাই, তাই না? একদম শেষ পর্যন্ত- হ্যাঁ, মাঝখানে যদি গ্যাপ থাকে এতে তো পড়াশোনা ভুলে যাবেন। স্যার একদিন গ্যাপ দিলেও একটু পড়ারই থাকে। আমরা ওই চিন্তা থেকে কোনো গ্যাপ দেই না যে সবাই পড়াশোনা ভুলে যাবে। হ্যাঁ। ওকে, নর্মালি থাকে না গ্যাপ। হ্যাঁ, এটা অ্যাজ পার প্রিভিয়াস প্র্যাকটিস। ওই জি যে স্যার, গ্যাপ শুক্রবার থাকে না। পড়লে, শুক্রবার পড়লে যদি এরকম কোনোটা পড়ে, বা ধরেন শনিবারে শুরু হলো পরীক্ষা, শনিবারে মনে শুরু হয়, প্রথম দিন তো অডিটিং ছিল আগে, আমি অবশ্য একজ্যাক্ট মনে নেই আমার রুটিনটা। দুই একটা রুটিন দেখেন, হ্যাঁ মিতু, অনলাইনে পাওয়া যায়, আইসিবির ওয়েবসাইটে গেলেও পাবেন জি লাস্ট স্যার, জি পরীক্ষা। স্যার। ওইটা দেখে চেক করে নিন, ভুলে যায় বুঝছেন, এগুলো তো অনেক আগে, 8-10 বছর হয়ে গেছে তো, আস্তে আস্তে আসলে ভুলে যাচ্ছি। ওকে, সো আমরা একটু শুরু করি। এটা যদিও চ্যাপ্টারের সাথে বইয়ের সাথে মিলছে না। বইয়ের কস্ট অফ সেলস আমরা লাস্টে বা নেক্সট ক্লাসে আমরা একটা রিভিউ করবো নি। আমাদের টোটাল নতুন নতুন ইনক্লুশনে যা আসছে এটা অবশ্যই আমরা করব রিভিউটা, কেমন? সেটা আমরা জি করে স্যার, নিব, এটা করলে একটু ভালো হয়। জি অবশ্যই স্যার, করবো ইনশাল্লাহ আমরা। আমাদের নতুন বই নাই তো। চেষ্টা থাকবে আজকে যেহেতু আমাদের একটা ক্লাস, সো আমরা আজকে ইনভেন্টরিটা শেষ করি, তারপরে কিছু সুযোগ থাকলে ডিসকাস করব। নেক্সট ক্লাসটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দুইটা একসাথে নিতে, তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাও করব, এট দ্য সেম টাইম আমরা প্রিভিয়াস ইয়ারটাকে একটু রিভিউ করব। তারপরে আমরা তো ক্যাশ ফ্লো আছে আরেকদিন দেখলাম এটা। ওকে, এগুলো আমরা ডিসকাস করেছিলাম ইনিশিয়ালি, কেমন? ইনভেন্টরি আমরা ক্যালকুলেশন করি নর্মালি কোন স্ট্যান্ডার্ডে? আইএফআরএস মধ্যে আইএস 2 এর মাধ্যমে, তাই তো? ওকে, জি স্যার। তো আইএস 2 আমরা যদি বলি, দা অবজেক্টিভ, প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে একটা অবজেক্টিভ থাকে, কেমন? তারপরে হচ্ছে রিকগনিশন ক্রাইটেরিয়া থাকে, এবং ডিসক্লোজার, হ্যাঁ, বা রিপোর্টিং প্যারামিটার, 3টা জিনিস থাকে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে। তাহলে অবজেক্টিভ থাকে। এই আইএস 2 অবজেক্টিভ কি? কিভাবে আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিব ফর ইনভেন্টরিজ, এটা হচ্ছে আইএস 2 একটা অবজেক্টিভ। ইনভেন্টরি কিভাবে ট্রিটমেন্ট দিব, এবং দিস সিস্টেম প্রোভাইড গাইডেন্স অন দ্য ডিটারমিনেশন অফ কস্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট রিকগনিশন অ্যাজ এন এক্সপেন্স। তার মানে প্রথমে হচ্ছে অবজেক্টিভ, তারপরে হচ্ছে রিকগনিশন, কিভাবে আমরা রিকগনাইজ করব, তারপরে থাকে ডিসক্লোজার, কিভাবে আমরা এটাকে ডিসক্লোজ করব আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, কেমন? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বই যদি পারেন একটা কিনে ফেলবেন সবাই, কেমন? পড়া খুব কম পড়েন, বেশি পড়েন তা না, সাথে থাকলে মাঝে মাঝে একটু দুই একবার পেজ উল্টে দেখবেন, অথবা স্ট্যান্ডার্ডটা আসলে কি, কারণ আমরা তো স্ট্যান্ডার্ডের বাইরে কোনো কিছু করি না, কেমন? স্ট্যান্ডার্ডে কি বলা থাকে বা কিভাবে এটা থাকে, এটা একটু দেখে নাও, এটা কাজে দেয় আমাদের সকলকে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। অ্যাজ এ প্রফেশনাল আমরা অবশ্যই একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অর্ডিন্যান্স স্ট্যান্ড কিনে রাখতে পারেন। আমি যেটা করেছিলাম আমার মনে আছে, একদম ভেরি বিগিনিং এ যখন আমি জয়েন করেছিলাম, তখন কিছু টাকা দিয়ে একেবারে আমি কয়েকটা যেমন লয়ের বই কিনে ফেলছিলাম, কোম্পানি অ্যাক্ট, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট, এভাবে মোটামুটি তখনকার ইয়াতে 2000 না কত টাকার মনে বই কিনেছিলাম অডিটিং স্ট্যান্ড, তখন তো একটু সস্তাও ছিল।
এখন তো হয়তো বেশি টাকা লাগতে পারে, বাট যতটুকু পসিবল। এগুলো হচ্ছে কি, অ্যাজ এ প্রফেশনাল আমাদের এখনো লাগবে, কিছুদিন পরে তো সেকেন্ড লেভেলে গেলে এমনিতেই পড়াশোনা লাগবে, লয়ের বই তো তেমনি লাগবে। থাকলে এগুলো ভালো, সুযোগ মতো নীল খেতে গেলে কিনে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। জি স্যার। সো এটা আমরা জানলাম ডিসক্লোজ, এগুলো আমরা করেছিলাম গত ক্লাসে, সেজন্য এখানে আর ডিসক্লোজ করছি না খুব বেশি। ইনভেন্টরি আর অ্যাসেট হেল্ড ফর স্যার ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস। আমরা ইনভেন্টরি কাকে বলি এগুলো তো পড়েছি আমি, তাই না, গত ক্লাসে? জি জি স্যার। স্যার, এগুলো পড়ানো হয়েছে। ওকে, আমরা ডিসক্লোজ করে জাস্ট সিম্পলি বলে যাচ্ছি। নর্মালি আমরা র মেটেরিয়াল রাখি, ওয়ার্কিং প্রসেসে থাকে, ফিনিশ গুডস হিসেবে থাকে। এই চারটা জিনিস আমাদের থাকে। মানে ফিনিশ গুডসকে আমরা বলছি যেটাকে হেল্ড ফর সেল, বিক্রয়ের উদ্দেশ্যে রাখা, সেটা হচ্ছে আমাদের ইনভেন্টরি। যেটা নিজের ব্যবহারের জন্য সেটা তার ইনভেন্টরি না, কেমন? যেমন কেউ যদি ল্যান্ডের বিজনেস করে, যে ল্যান্ডটা হেল্ড ফর সেল, বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হচ্ছে, সেটা কি? ইনভেন্টরি। ইনভেন্টরি স্যার। ইনভেন্টরি। আর যেটা আমি ইউজের জন্য রাখা হলো সেটা কি? অ্যাসেট। অ্যাসেট। কারেন্ট, নন কারেন্ট। এক্স্যাক্টলি, নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট যেটাই বলি আমরা বোঝার সাথে। ভেরি গুড, এগুলো আমরা পড়েছিলাম, এগুলো খুবই না। কাউন্টিং এন্ড ভ্যালুইং ইনভেন্টরি আমরা কিভাবে করি এটা পড়েছিলাম, এই ম্যাথটা আমরা করেছিলাম গত ক্লাসে, মনে আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এটা একটু দেখি। ডিটারমাইনিং দ্য কস্ট অফ ইনভেন্টরিজ, আমরা ইনভেন্টরির কস্ট কিভাবে ডিটারমাইন করি আমরা এটাও ডিসক্লোজ করেছিলাম। কস্ট অফ ইনভেন্টরি মানে আমরা জানি যে একটা র মেটেরিয়ালের কস্ট, যদি আমরা ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয় তখন হচ্ছে এই র মেটেরিয়ালটা বাই করা থেকে এটা এফজি হওয়া মানে ফিনিশ গুডস হওয়া পর্যন্ত আমাদের যে কস্ট গুলো ইনকার্ড হয় সেটাকে আমরা মূলত কস্ট অফ ইনভেন্টরি বলে থাকি। আমি বুঝাতে পারছি কথাটা? আমরা র মেটেরিয়াল বাই করলাম, তারপরে সেটা ফিনিশ গুডসে কনভার্ট হওয়া পর্যন্ত আমাদের যে কস্টটা ইনকার্ড হয় সেটা হচ্ছে আমাদের কস্ট অফ ইনভেন্টরি। যেমন আমরা বলতে পারি, আমরা যদি আহ কথার কথা আমি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে দিই, আমাদের প্রোডাক্টের শুয়ের যখন আমরা যদি এফজি ইনভেন্টরি বলি, কিভাবে বলি? কেউ একজন বলেন, ফিনিশ গুডস কিভাবে কিভাবে হয় ফাতেমা? র ম্যাটেরিয়াল পারচেস করার পর দেন ওটাকে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেসে রাখার পর দেন ফিনিশ গুডসে যায়, তারপর আমরা ফাইনাল প্রোডাক্টটা পাই। হ্যাঁ, না আমাদের কস্ট গুলো কি কি ইনকার্ড হয় সেটা বলছিলাম। ও স্যার, কস্ট মানে আমরা গুলো যদি হচ্ছে স্যার, ইনভেন্টরি কস্ট পর্যন্ত বলি, প্রথমত, হ্যাঁ আফজল বলেন। ফার্স্টে স্যার আমরা ওপেনিং র মেটেরিয়াল, তারপর পারচেজ এড করি, তারপরে ক্যারেজ কস্ট আছে, ওয়েজেস, এগুলো হচ্ছে না, ক্যারেজ ওয়েজেস না, এগুলো ক্যারেজ। add করি, তারপর আবার হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরি লেস করি, তারপরে আমরা এই যে ডাইরেক্ট ওয়াইজেস এড করি তার সাথে, তারপর ফিক্সড ওভারহেড এড করি, তারপর হচ্ছে ওপেনিং। ওকে, ঠিক আছে আফজল, আমি বুঝতে পারছি। ওকে ফাইন, আপনি তো কিভাবে আমরা ইনভেন্টরি বা সিওজিএস বের করি সেটাকে বললেন। আমি বলছিলাম আমার প্রোডাক্টটা তৈরি করা পর্যন্ত আমার যে একটা শু মেকিং এর যে কস্টটা, সেই কস্টটা আমরা কিভাবে ডিটারমাইন করি, এটা হচ্ছে আমি একটু বলি আবার, যেটা আপনি রাইটলি বলেছেন। ধরেন আমরা কথার কথা আহ কিছু কেমিক্যাল ইম্পোর্ট করতে হয়, অথবা আমরা অধিকাংশ সময় লেদারও ইম্পোর্ট করে নিয়ে আসি। তাহলে ইম্পোর্ট যখন করছি তখন আমার এফওবি একটা ভ্যালু থাকে, ফ্রি অন বোর্ড। ধরেন আমি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি, তাহলে বা ভিয়েতনাম থেকে লেদার নিয়ে আসলাম, তাহলে ভিয়েতনাম থেকে লেদার আনার সময় আমি যেই ডলারটা পে করলাম, কেমন, সেটা ওইটার সাথে অ্যাসোসিয়েট আমার ব্যাংকের এলসি যখন আমি ওপেন করলাম, এলসি চার্জ গুলা। তারপর হচ্ছে আমি যখন কাস্টম ডিউটি পে করলাম, যেটা রিকভার করা যাবে না, সেই যেমন কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে, সেটা ভ্যাট ট্যাক্স যেটা রিকভার করা যাবে না সেটা। তারপর হচ্ছে ওখান থেকে আনা পর্যন্ত আমার শিপিং কস্ট লাগলো। হুম। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা আমরা বলতাম ইম্পোর্ট কস্ট, আমরা ইম্পোর্ট র মেটেরিয়াল যেটা বলি, সেই কস্টটা আমাদের আসলো। তারপরে
ওখান থেকে তাহলে আমার এটা হয়ে যখন আমার স্টোরেজ ইয়ার এন্ড হলো, তখন আমার র মেটেরিয়াল কস্ট আসলো। এটা হলো টোটাল ল্যান্ডেড র মেটেরিয়াল কস্ট বা কস্ট অফ পারচেজ। তারপরে তাহলে এটা একটা আমার ইনভেন্টরি হতে পারে র মেটেরিয়াল, আর আমি বলছি এফজি ইনভেন্টরি ফিনিশ গুডস। তখন যদি আমরা এটাকে প্রোডাকশনে যাই, তাহলে প্রোডাকশনে গেলে আমার এই র মেটেরিয়ালটা ইউজ হচ্ছে, যতটুকু ইউজ হচ্ছে, তারপরে ওই প্রোডাকশনটা তৈরি করতে আমার দুই ধরনের কস্ট থাকে। ফ্যাক্টরি কস্ট আমার দুই ধরনের, একটা হলো ডিরেক্ট কস্ট, একটা হলো ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্টটা কি কি? তারা ডিরেক্ট কস্ট কি? ওয়াইজেস লেবার। হ্যাঁ হ্যাঁ, লেবার কস্ট। ওয়েজেস তো তারকে যেটা দিই লেবার কস্ট আমার। তারপরে ফ্যাক্টরি আদার, মানে আমরা তো প্রাইম কস্ট বলি তিনটা কস্টকে। হ্যাঁ, তা আমরা লেবার কস্ট হতে পারে, ফ্যাক্টরি ওভারহেড হতে পারে, ডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেড। স্যার লেবার মার্কেটিংটা কস্ট আসে না স্যার? না, এফজিতে মার্কেটিং কস্ট আসে না। আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে আপনার র মেটেরিয়ালটা থাকে আমাদের, তারপরে লেবার কস্ট থাকে, ফ্যাক্টরি ওভারহেড থাকে, এই সমস্ত জিনিসগুলো অ্যাড করে দেন হচ্ছে আমরা ফিক্স কি বলে ইনভেন্টরি ভ্যালুটা ডিটারমাইন করি, র মেটেরিয়াল প্রাইস, ফিনিশ গুডসটা আমরা ডিটারমাইন করি। মানে এটা আমরা গ্রস মার্জিন পর্যন্ত নিয়ে আসি আর কি। তারপরে ওখান থেকে আমরা আমাদের অপারেটিং কস্ট অ্যাড করে দেন ফিনিশ গুডস হিসেবে আমরা সেল করি। আমি আবার একটু রিপিট করি, বুঝতে প্রবলেম হচ্ছে। র মেটেরিয়ালটা আমরা বুঝতে পারলাম। র মেটেরিয়াল কস্টটা ফাতেমা, র জি স্যার। মেটেরিয়াল কস্ট, জি স্যার। র কিনতে মেটেরিয়াল, গিয়ে যত খরচ এসে সব মিলে। রাইট। তারপরে আমি প্রোডাকশনে যাচ্ছি, প্রোডাকশনে যাওয়ার সময় আমার কি লাগতেছে, লেবার লাগতেছে। তারপরে ফ্যাক্টরি ওভারহেড, এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে অনেক কিছুই, ফ্যাক্টরি মেইনটেনেন্স স্যার থাকবে, ফেইড ইন থাকবে। এটাও তো আসবে নাকি স্যার? হ্যাঁ, ফেইড ইন ওই যে পরিবহন আর কি, ক্রয় পরিবহন, এটা তো আমার র মেটেরিয়ালের সাথে চলে যাচ্ছে। র মেটেরিয়াল কিনার, হ্যাঁ স্যার জি। হুম। তার মানে আমরা কি করছি, র মেটেরিয়ালের কস্ট, লেবার কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড কস্ট, এই জিনিসগুলো আমরা যোগ করে আমরা টোটাল ফ্যাক্টরি কস্টটা, মূলত টোটাল ফ্যাক্টরি কস্ট প্লাস হচ্ছে র মেটেরিয়াল কস্ট, এই দুটোকে যোগ করে ওই প্রোডাক্টের মধ্যে যে পরিমাণ চার্জ হচ্ছে ওটাকে দিয়েই আমার ইনভেন্টরি ভ্যালু আমি ডিটারমাইন করতেছি। তার মানে আমার ইনভেন্টরি ভ্যালুতে আমার গ্রস মার্জিন আমরা ডিটারমাইন করি, কেমন? তাহলে আমার এমআরপি কত হওয়া উচিত, আর আমার টোটাল ফ্যাক্টরি কস্ট আমার কত, ডিরেক্ট ম্যাটেরিয়াল, লেবার লেবার কস্ট এন্ড আদার ফ্যাক্টরি ওভারহেড, তিনটে মিলে। কোনো কনফিউশন হচ্ছে? স্যার ওই এক্সেলে লিখে দেখালে একটু। হুম, বলছিলাম স্যার এক্সেলে একদম লিখে দেখালে একদম ক্লিয়ার। স্যার একদম ক্লিয়ার হয়ে যায়। জি স্যার। এক্সেল দেখা যায়। জি স্যার। স্যার আমাদের যে মাঝখানের চ্যাপ্টার গুলো বাকি আছে সেগুলো কি আপনিই নেবেন ক্লাস? মোস্তাক স্যারের নিচ্ছে না ক্লাস? না স্যার, না এখন স্যার, এই পর্যন্ত পর্যন্ত এখনো আরেকটা হয়নি। ক্লাস শুরু এখনো এই করেনি। পর্যন্ত স্যার আপনার গুলাই তো হইলো। এখন পর্যন্ত সব আপনারই ক্লাস। তাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি স্যারের সাথে কথা বলবো নি আজকে। নাকি স্যার আবার ভুলে অন্য সেকশনে নিতেছে? না 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 না, নিবে নিবে, শুনতে। ধরেন কথার কথা আমরা এটা বললাম, হ্যাঁ, এইটাকে ধরেই আমরা ডিটারমাইন করতেছি, ধরেন আমার ইনভেন্টরি ভ্যালুটা।
কত আমার ইনভেন্টরি ভ্যালু? কত? 150। এই এখন হয়তো কথার কথা আমরা একটা টার্গেটেড গ্রস মার্জিন থাকে আমাদের। এটা আবার গার্মেন্টস এর প্রাইস চিন্তা করেন না, কারণ ওরা আবার আরেকভাবে করবে। ওরা কস্ট শিট করতে তো একদম মার্কেটিং কস্ট সবকিছু যোগ করে করবে, কারণ সে তো ডাইরেক্ট সেল করতেছে। ধরেন আমরা কথার কথা গ্রস মার্জিন যদি আমার টার্গেট থাকে 40% গ্রস মার্জিন করবো, হ্যাঁ, তাহলে গ্রস মার্জিন যদি 40% হয়, আমার এমআরপি কত? 210। 210 না 250? স্যার 150-এর 40%। 150-এ স্যার 40% 60 টাকা না? করতেছি, বুঝতেছি। আমরা মার্কআপ আর মার্জিন যদি চিন্তা করি, ধরেন কথার কথা আমরা এটারে কস্ট যদি আমার 60% হয় 250 টাকা, তাহলে মার্জিন কত আসতেছে? 40% মার্জিন। বুঝছেন কি করছি? এটা আমার প্রফিট, প্রফিট ডিভাইডেড বাই সেলস 40%। স্যার এটা কিভাবে করছেন আপনি? আমি কি বলছি, আমার মার্জিন কত পার্সেন্ট বলছে রাখবো? 40%, তাহলে খরচ এখানে কত পার্সেন্ট আছে? 60%। তো 60% যদি 150 টাকা হয়, 1% কত? 100% কত? তাহলে 60 0.6 দিয়ে ভাগ দিলে 100% আমার চলে আসতেছে। জি স্যার। তাহলে আমার প্রোডাক্টের এমআরপি হচ্ছে এটা। প্রোডাক্টের দাম কত টাকা? 250 টাকা, গ্রস মার্জিন এটা। তার মানে আমার ইনভেন্টরি ভ্যালু কত? আমি বুঝতে পারতেছি কিনা এফজি ইনভেন্টরি ভ্যালু? কারো বুঝতে প্র্যাকটিক্যালি এগুলো কাজ করতে গিয়ে পারবেন। বুঝছেন এই কথাটা? এই তিনটে মিলে এফজি ইনভেন্টরি ভ্যালু। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আবার যদি আমি এটা, তাহলে আমরা প্রফিট আমরা কিভাবে বের করি? পরে আমরা যখন এটা সেল করি, তাহলে হচ্ছে কি এমআরপি 250 টাকা, তখন এটা কি হিসেবে যাবে? ধরেন কথার কথা কস্ট অফ গুডস সোল্ড। জি, থ্যাংক ইউ ফাতেমা। আগে আমরা ধরেন কথার কথা একটা ডিসকাউন্ট তো যায়, আমার 8% ধরলাম ডিসকাউন্ট যায়, সেখান থেকে আমি লেস ফাতেমা যেটা বললো সিওজিএস কত টাকা মা? 150। 150। এইটা থেকে এখন গ্রস মার্জিন, এই যে এখান থেকে আমরা এগুলা বাদ দিয়ে এই যে গ্রস মার্জিন আসলো একটা। হ্যাঁ, তাহলে এই তিনটে অ্যাডজাস্ট করে আমরা পেয়ে গেলাম গ্রস মার্জিন কত। ওখান থেকে আমরা লেস কি লেস করি? ওপেক্স।
operating expense. Operating expense means marketing, selling হ্যাঁ and distribution. Administrative and selling expense. হ্যাঁ selling and distribution. Selling and distribution কথার কথা 30 টাকা 25 টাকা। সামঞ্জস্য হচ্ছে না। কথার কথা এটা আপনি ইবিট পান। ইবিটা মানে কি? হ্যাঁ Earning before interest. ট্যাক্স এন্ড Earning ডিপ্রিসিয়েশন অ্যালাউন্স। Earning for tax. হ্যাঁ এন্ড ডিপ্রিসিয়েশন অ্যালাউন্স এটা আপনি পাচ্ছেন। কেমন ইবিটটা পেলেন? এটা ইবিটা থেকে আমরা কি বাদ দিই? এখান থেকে কি বাদ যায়? ট্যাক্স Tax বাদ যায় স্যার। ইন্টারেস্ট দেন ট্যাক্স। ইন্টারেস্ট, ভেরি গুড। আমি আলোচনার সাথে সহজ করে দিচ্ছি। ট্যাক্স, সরি আরেকটা বাদ করছে এখানে। এর আগে যাবে কি যাবে বাদ করছে? ডেপ্রিসিয়েশন বাদ করছে। তো আমরা যাতে ইবিটটা বলছি আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, তাহলে এই তিনটা বাদ যায়। এই তিনটা বাদ দিয়ে আমরা কি পাই? Net PAT। Profit. নেট প্রফিট। ইয়েস, যেটাকে আমরা বলছি প্রফিট আফটার ট্যাক্স। এটা ধরেন আমাদের এখানে ডেপ্রিসিয়েশন থাকে কথার কথা 4 টাকা, 10 টাকা, 2 টাকা। হুম, আমি কি বুঝাতে পারতেছি এটা সবাইকে? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা করার জন্য কে বলছিল? আব্দুলে? আমি স্যার। না স্যার, শরীফকে একটা থ্যাঙ্কস দেন সবাই। ওয়েলকাম। স্যার এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না? আরে আমরা কোথা থেকে চলে গেছি? ইনভেন্টরি দেখাতে গিয়ে ও বললো যে স্যার একটু একটু বুঝাই দেন, একটু বুঝাতে বলতে আমরা অলরেডি প্রফিট এন্ড লস করে ফেলছি। যদি আমরা বুঝতে পারি আমরা নেক্সট ক্লাসে এটা করবো। এরকম জাস্ট প্র্যাকটিক্যাল একটা ভিউ দিলাম আর কি, কিভাবে আসলে আমরা করতে গেছি যে প্রোডাক্টের ইনভেন্টরি ভ্যালুটা কিভাবে আসে। সেখান থেকে আমরা চলে গেছি একটা এমআরপি প্রাইস ডিটারমাইন করে গ্রস মার্জিন কি হয় সেখান, এই যে আমরা আবার একটা অঙ্কের মতো করে প্রফিটেবিলিটি বের করে ফেললাম। একটা কোম্পানির একটা প্রোডাক্টের কিভাবে প্রফিট বের করা হয়। বুঝতে পারছি ফাতেমা? জি স্যার। ওকে, কাজে দিবেন এটা? হ্যাঁ কাজে দিবেন। ওকে, মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, সো নুন মোহাম্মদ, তাহলে আমরা ইয়েতে চলে যাই প্রেজেন্টেশনে। জি স্যার। ওকে, সো শুরুতে আসলে কেন সে দেখা যাচ্ছে তো প্রেজেন্টেশন? জি স্যার। ও ওকে, আমরা এটা আলোচনা করছিলাম যে কস্ট অফ ইনভেন্টরি তাহলে কিভাবে আসে এটা বুঝলাম। কস্ট অফ পারচেজ মানে যেটা অলরেডি বললাম আমরা, হোয়াট ইজ ইনক্লুডিং দ্য টোটাল কস্ট অফ এন আইটেম, অলরেডি আমরা ডিসকাস। কনভার্সন কস্ট কি? কনভার্সন কস্ট বলতে আপনি কি বুঝে আমরা বলেন তো? স্যার স্যার ওই র যে মেটেরিয়ালকে ফিনিশ গুডে কনভার্ট করার জন্য যে খরচগুলো হয়। এক্স্যাক্টলি, লেবার এন্ড আদার ফ্যাক্টরি ওভারহেড। আমরা ওই দিন এটাও আলোচনা করেছিলাম, টেকনিক টু অ্যাট্রিবিউট এ কস্ট টু ইনভেন্টরি, মনে আছে? হ্যাঁ স্যার স্যার। বইয়ের মধ্যে স্ট্যান্ডার্ড জি স্যার। কস্ট তো নাই। থাকুক না,
অনেকগুলোই আমরা স্ট্যান্ডার্ড কস্টিং মেনটেন করে করা হয় শুরুতে। ধরেন একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন, যেগুলো আমাদের ফ্যাশন আইটেম, আমি তো জানি না আমার অ্যাকচুয়াল কস্ট কত হবে, কিন্তু আমি যে একটা কস্টের প্রাইস ডিটারমাইন করব, কিভাবে করব? মনে করেন এই বছর নতুন একটা ট্রেন্ড আসলো, এরকম ধরনের একটা প্রোডাক্ট সবাই বাই করতে চাচ্ছে, কিন্তু আমি তো এখনো প্রোডাকশন করিনি এটা, তাহলে এটা প্রোডাকশনের জন্য এটার একটা কস্ট ধরা লাগবে না? এটা কিভাবে ধরবো? তাহলে প্রোডাক্ট কস্টটার জন্য আমার স্ট্যান্ডার্ড কস্টিংটা কত হতে পারে সেটা আমরা ডিটারমাইন করি, তারপরে অ্যাকচুয়াল কস্টের সাথে ভেরিয়েন্স করে আমরা ভেরিয়েন্সটাকে অ্যাডজাস্ট করে থাকি। বুঝতে পারছি কথাটা? জি স্যার। স্যার পরেরটা একটু বুঝাই দেন, রিপ্লেসমেন্ট কস্টটা। ওটা কি কনভার্জন কস্ট আর রিপ্লেসমেন্ট কস্ট কি সেম? না, 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 সম্পূর্ণ আলাদা। কনভার্সন কস্ট তো আমরা বুঝলাম, রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে, ধরেন একটা আইটেম যদি আমার সচরাচর এটা আমরা কখন করি, রিপ্লেসমেন্ট কস্টটা করা হয় নর্মালি কোনো আইটেম যদি অ্যাভেলেবেল না হয় সচরাচর। ধরেন কথার কথা, আপনার একটা সোলার ইন্ডাস্ট্রি যদি এখন অ্যাভেলেবেল আছে, সেখানে একটা মেশিনারিজ আছে যেটা কিনা হয়তো অন্য কোনো ইন্ডাস্ট্রির সাথে আপনি অ্যালাইন করতে পারছেন না, এখন এটা রিপ্লেসমেন্ট কস্ট আপনি কিভাবে ডিটারমাইন করবেন? তার মানে ওই আইটেমটা আপনি নতুন করে নিয়ে আসলে, ধরেন এই বছর এই আইটেমটা আপনি 3 বছর ইউজ করলেন, তো এটাকে ডিপ্রিসিয়েট করলে যে ভ্যালুটা ডিটারমাইন হবে। আপনি অডিটর, আপনাকে বলা হলো যে এই মেশিনটা ভ্যালুয়েশন করতে বলতে যাচ্ছে, ওরা লিকুইডেশনে যাবে, তো আপনি কিভাবে ভ্যালুয়েশন করবেন? এটা তো সিমিলার কোনো মেশিন নাই দেশে, তাহলে আপনি ওই নতুন মেশিনটা ইম্পোর্ট করলে তার কস্টটা যেটা পড়বে, এবং ওখান থেকে আপনি এটা 2-3 বছর যত বছর এটা ইউজ করছেন, ওই ইউজফুল লাইফেরটাকে ডেপ্রিসিয়েট করলে যে ভ্যালুটা দাঁড়ায়, নর্মালি ওই ভ্যালুটাকে আমরা রিপ্লেসমেন্ট কস্ট হিসেবে ডিটারমাইন করি। দ্য কস্ট অফ ইনভেন্টরি ইউনিট ইজ assumed to be the amount it would cost now to replace it. This is often the unit price cost of inventories purchased in the next consignment following the balance sheet date. আমি বুঝতে পারছি কথাটা? জি স্যার। ওকে। স্যার এভারেজ কস্ট এভারেজ কস্ট তো এটা ওয়েটেড এভারেজ কস্ট। ধরেন স্যার আপনি আজকে একটা র মেটেরিয়াল নিয়ে আসছেন 100 টাকা দিয়ে 10 ইউনিট, কত টাকা? 100 টাকা স্যার। 100 টাকা 10 ইউনিট মানে 1000 টাকা। আপনি আবার নেক্সট নিয়ে আসলেন আরো 100 ইউনিট 12 টাকা দিয়ে। একটু স্যার দেখাই বুঝতে পারছি Excel। স্যার, বুঝতে পারছি স্যার, এভারেজ বের করলে হবে। হ্যাঁ, 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 এই যে পারচেজ 01-11-24, 05-11-24, সরি, এটা হলো ইউনিট প্রাইস, টোটাল ভ্যালুটা কেমন, এইটা আপনি বাই করলেন আরো 100 ইউনিট 12 টাকা করে, কত হলো? 500 ইউনিট 200, এই আর কিছু না। তার মানে আপনি এভারেজ প্রাইস কত টাকা? 11 টাকা তাহলে স্যার। কি 11 টাকা। 11টা। এক্সেল কি দেখা যাচ্ছে? জি জি স্যার। জি স্যার। স্যার। ওকে। স্যার এখন রিপ্লেসমেন্ট কস্টটা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিলে ভালো হতো। ওই এই যে 1000 টাকা মেশিনের দাম, এই মেশিন এখন নতুন, কথার কথা আমি 2 বছর ইউজ করলাম, হ্যাঁ, ধরেন এখন এটা এই মুহূর্তে আমি আরেকটা মেশিন ইম্পোর্ট করতে যাচ্ছি, এটা বাজার মূল্য কথার কথা 1500 টাকা, তাহলে আমি ওইটাকে 2 বছর ডেপ্রিসিয়েট করবো এই 1500 টাকাকে। হ্যাঁ, ধরেন আমার এটার ইউজফুল লাইফ 5 ইয়ার্স, 2 বছর যাওয়ার পর আর বাকি কত? 3 বছর, তাহলে 3 বছরের ভ্যালুটা কত? 900 টাকা।
তাহলে আমরা এই রিপ্লেসমেন্ট কস্ট হিসেবে এটাকে ধরবো 900 টাকা। আমি বুঝতে পারছি কিনা? মানে এরপরে কি স্যার এটা আর ব্যবহার করবে না নাকি? রিপ্লেসমেন্ট বা কস্টটাই তো এটা, যে ধরেন আপনি এই মেশিনটাকে আপনি সেলও করতে পারতেন, আপনাকে অডিটর নিয়োগ করা হলো আমার মেশিনে ভ্যালুয়েশন করবো, তাহলে আপনি কি করবেন? এখন এখন স্যার সে যে কোনো পারপাস বর্তমান এটা করতে পারে, ঠিক আছে? ওকে, এখন দেখেন নূর মোহাম্মদ, এটা যদি আমরা ইস্যু করি, ইস্যু মানে কি? সেল করা। বিক্রি। জি স্যার। হ্যাঁ, কোন মেথডে করবো আমরা? ফিফো মেথডে। তাহলে কি করব? ধরেন আপনি ইস্যু করবেন ফিফো মেথডে 50 ইউনিট আলোচনার স্বার্থে, তাহলে কি করব আমরা? তাহলে স্যার ফার্স্টেরটা এই যে 10 ওই টাকা যে করে 10 টাকা করে নিব স্যার। 7 তারিখে করলেন, হ্যাঁ, 50 ইউনিট কি করবেন? 10 10 টাকা টাকা করে। করে। এই 500 টাকা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা হলো ফিফোতে। আর যদি লিফ হইলো 12 টাকা করে। হ্যাঁ, কয়টা এভারেজ হলে? 11 টাকা স্যার। 11। 11। ভেরি গুড। এই এটি পারেন আপনারা সবাই, শুধু শুধু সময় নষ্ট করতেছেন। হুম, জি স্যার, এগুলো পারি। বাবা, হুম। ভেরি গুড। নূর মোহাম্মদ, ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমরা এখন একটু আবার প্রেজেন্টেশনে যাই। শারমিনের কথাবার্তা নেই অনেকদিন। শারমিন কি ক্লাস করে না রেগুলার? কিছুদিন যাবত তার আওয়াজ শুনতেছি না স্যার। শারমিন, ওকে, এই আমরা কি এই অঙ্কটা করেছিলাম? জি স্যার, এটা করা হয়েছিল। জি স্যার। এটা না স্যার, এটা করা হয়নি। ওকে, তো এটা তো আমার মনে নেই, আমি তো ভাবছি এটা কিন্তু আসেনি আমরা। সেটা আমরা করেছিলাম, এই যে সেলস ইউনিট 900 ইউনিট 600 টাকা করে, 1000 ইউনিট প্রডিউস করলো, ওপেনিং র মেটেরিয়াল পারচেজ ক্লোজিং ওয়েজেস, এটা আমরা করেছিলাম তাই না? জি স্যার। ওকে, তো Yes, sir. এইটা করে আমরা শেষ করেছিলাম মনে হয়, তাই না? না স্যার, এটা তো করা হয়নি। ওই অঙ্কটা করে, এটা এটা করে নেই, এটা আমরা এখন এটা করব। করানো হয় নাই। রাইট, সো এটা যদি আমরা বলি, এখানে আমাদের রিকোয়ারমেন্ট কি, আগে প্রশ্নতে দেখবেন রিকোয়ারমেন্টটা কি, কেমন পরীক্ষার হলো। রিকোয়ারমেন্ট ইউজিং ফিফো এন্ড ওয়েটেড এভারেজ কস্ট মেথডে ক্যালকুলেট দ্য ফলোইং এন আইটেম বাই আইটেম বেসিস। কি বের করতে বলছে? ক্লোজিং ইনভেন্টরি, সেলস, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট। এই সমস্ত ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকে, একদম সচরাচর আমরা দেখি, কেমন? এই ম্যাথটা দিয়ে ধরেন কথার কথা আপনাকে 4টা রিকোয়ারমেন্ট বের করতে বলবো, ক্লোজিং ইনভেন্টরি কত টাকা, এই 4টা মিলে হয়তো 10 নাম্বার দিয়ে দিল, 2.5 নাম্বার করে। হুম, তাহলে ক্লোজিং ইনভেন্টরি কত টাকা এটা বসাতে হবে, সেলস কত বসাতে হবে, কস্ট অফ সেলস কত বসাতে হবে, গ্রস প্রফিট কত বসাতে হবে। পারবো না এটা? Ji, sir. হ্যাঁ, করা লাগবে। করে গেলে পারবো স্যার ভালো। স্যার। স্যার সংক্ষেপে একটু দেখাই দেন সংক্ষেপে। জি স্যার। স্যার তখন তো ছক দেয়া থাকবে, আমরা জাস্ট ওই গ্যাপ গুলোকে ফিল আপ করবো, তাই না? হুম, কোয়েশ্চেনে যেখানে গ্যাপ করা থাকবে সেখানে জাস্ট আমরা অ্যামাউন্ট গুলো বসাবো, এইভাবে না? রাইট, কোশ্চেনে আমাদের জাস্ট ওই অ্যামাউন্টটা বসাবো, আর আমাদের ওয়ার্কিং শিট থাকবে, সেখানে আমরা ওয়ার্কিংটা করবো। বেসিক্যালি আগে আমরা পরীক্ষার জন্য অঙ্কটা করতাম, এখন অঙ্কটা থাকবে ওয়ার্কিং এ, জাস্ট রেজাল্ট আমরা বসাই দেবো। বুঝতে পারছি ফাতেমা?
বুঝছি স্যার। ওকে, সো ওরে বাবা, এটা তো দিকে অ্যান্সার করা আছে, অনেকবার ক্লাসে করা হয়েছে, এটা বোঝা গেছে। আমরা যদি নতুন করে করবো না, এখান থেকে পাঠিয়ে দিব, বুঝাই দিব। স্যার এখান থেকে বুঝাই দেন। ওকে, আমরা একটা যদি দেখি, খেয়াল করেন এখানে আমাদের তিনটে রিকোয়ারমেন্ট। আমরা যে কোনো একটা মেথডে আগে যাই। ফিফু মেথডে যদি হয় ক্লোজিং ইনভেন্টরি, সেলস, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, চারটা রিকোয়ারমেন্ট আমাদের, কেমন? আচ্ছা, আমরা একটু ম্যাথটা এখন দেখি কি বলা আছে। A firm has the following transaction with respect to its product are: opening inventory nil, buy 10 unit at 300 per unit, 10 ইউনিট 300 টাকা করে, 12 ইউনিট 250 টাকা করে, 8 ইউনিট সেল করতে বলছে 400 টাকা করে, 6 ইউনিট আমাদের 200 টাকা করে, সেলস 12 ইউনিট at 400 পার ইউনিট, বাই আছে, সেল আছে। আচ্ছা, আমরা এটা করি একটু, এটা তো সহজ না। দেখা যায় কোশ্চেনটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা দেখেন আমরা এটা কি করব তাহলে, যেহেতু আমাদের গ্রস প্রফিট বের করতে বলছে, আমরা আমাদের মতো করে রেভিনিউ ফিগারের মতো করে ফেলতেছি। রেভিনিউ আমরা কোন মেথড করছি এখন? FIFO FIFO ওকে, ফিফো যখন করব, আমাদের রেভিনিউ কত টাকা বলেন তো, বলতে হবে তো। রেভিনিউ 4800। 800 কিভাবে হলো? 8,000 হবে স্যার। 8000 আসতেছে তখন। হ্যাঁ, ভুল করতেছি আমি? না স্যার, আমি না লাস্ট স্যার, ঠিকই আছে। ফার্স্টেরটা খেয়াল করিনি। ওকে, সিজিএস কত হবে আমাদের? সিজিএস কত হবে? কস্ট অফ গুডস সোল্ড। সহজ বুদ্ধি, কিভাবে সহজ বুদ্ধি? কত ইউনিট সেল করলাম? 12 ইউনিট, 12 প্লাস কত ইউনিট সেল করলাম? এই কথা বলে না কেন? 20 ইউনিট, 20 ইউনিট স্যার। কিভাবে, কোথায় 20 পাইছেন আপনি? তার 5500 হবে সিইউজিএস। 5500, আচ্ছা আমরা করে দেখতেছি। ও বললো একটা লিখে রাখলাম ওর কথার জন্য। ওকে, কিন্তু আমরা 20 ইউনিট কোথায় পাইছেন? স্যার প্রথমে তো 8 ইউনিট সেল করছে, দেন হচ্ছে 12 ইউনিট। ভেরি গুড। তাহলে আমাদের ক্লোজিং স্টক কত ইউনিট? হুম, 4 ইউনিট। স্যার 8 ইউনিট। হ্যাঁ, নূর মোহাম্মদ বলতেছে 8, একজনের 4। 8 কোথায় স্যার যাবো? 8। স্যার স্যার 8 8 8 ইউনিট। 8 হবে 8। 8 ইউনিট স্যার। ক্যালকুলেশনে ভুল হচ্ছে। কাছে স্যার থাকতে ফাতেমা, শুরুতে কত পেনাল্টি আসতো। স্যার 8 ইউনিট হবে। হ্যাঁ, ওকে, আমরা দেখি বাই কত, 10, 12, 12, 22 আর এই যে 6, 6, 28। 28 থেকে আমাদের 20 যদি চলে যায়, তাহলে তাহলে 8 থাকতেছে আমাদের 8 ইউনিট। কেমন? দেখেন আমরা সহজে সুবিধার্থে, আমরা যদি ফিফু মেথড করি, ইউজ হবে কোনটা? স্যার উপরে গুলো ইউজ হবে, আগেরটা। লাস্টের থেকে থেকে আগেরটা? যাবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। এক্স্যাক্টলি। তাহলে
তাহলে মৃদু কি হবে? ফার্স্ট কোনটা কোনটা হচ্ছে? প্রথমে কত ইউনিট আমরা সেল 10 করছি? কত ইউনিট? স্যার 20 ইউনিট। 20 একদম সেল সিম্পল হ্যাঁ কথা, যত ইউনিট আমরা সেল করব কত ইউনিটের কস্ট আসবে? কস্ট অফ সেলস শব্দটা মনে রাখেন, সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড। যত ইউনিট আমি সোল্ড করলাম তত ইউনিটের আমার কস্ট আসবে। তার মানে আমি প্রথমে 10 ইউনিট করলাম 300 টাকা করে, তারপর 10 ইউনিট প্লাস 250 করে। এখন হ্যাঁ কত স্যার ইউনিট 10 নিব? ইউনিট 250 এবার। এক্স্যাক্টলি 250 করে। একটা মাইনাস দিয়ে দিলাম আলোচনার সুবিধার্থে। 5500। ভেরি গুড। কে জানি বলছিল 5500? স্যার আমি হৃদয়। হৃদয়ের মাঝে হৃদয়। গুড। সো আমাদের 5500 বাদ দিলাম। এখন ক্লোজিং ইনভেন্টরি কত আমাদের হৃদয়? স্যার 1700 ছিল সম্ভবত। হুম 1700 হবে। স্যার 1700 হবে। আচ্ছা, আমরা একটু সুবিধা করে ফেলি আলোচনার স্বার্থে। আমাদের গ্রস মার্জিন কত টাকা? 8800 থেকে ওটা যদি মাইনাস করি 2500। এই হলো আমাদের গ্রস মার্জিন। আমাদের কোন স্যারে কথা বলে? আর ওই 5500 একটু আরেকবার দেখাবেন। আমাদের কোন স্যারে? স্যারকে একটু মিট করেন না, ওমর ফারুক 807। আমাদের হোস্ট কে? এডমিন কে? ওমর ফারুক 807। হ্যালো। আনমিউট করে মনে চলে গেছে। মোহাম্মদ এডমিন কে? মোহাম্মদ এডমিন কে? কাউকে তো স্যার হোস্ট দেখতেছি না। কেউ হোস্ট কো হোস্ট নাই, বুঝতেছি না। না স্যার কেউ হোস্ট কো হোস্ট নাই, কেউ নাই, হোস্টও নাই কো হোস্টও নাই তো এখন। তো ওনাকে কিভাবে ইয়ে করবেন? ওমর ফারুক শুনতে পাচ্ছেন? 807। ওনার নাম্বারে কল দেওয়া যেত। আচ্ছা, ও অবশ্য খেয়াল করে নাই। ওকে, সো আমরা কি করতেছি আমরা? আর ওই যে 5500 স্যার হিসাবটা একটু। হ্যাঁ, আর ক্লোজিং ইনভেন্টরি কত আমাদের? ক্লোজিং ইনভেন্টরি কত? জটিল করে স্যার স্যার 1700 1700। টাকা। 1700। এখানে আছে আমাদের 200 ইউনিট, 2 ইউনিট, আর ওখানে 6 2 ইউনিট। ইন্টু 250 প্লাস 6 ইন্টু 200। 200, এই 1700 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কি 4টা পেলাম? আমরা খুব সংক্ষেপে করি বলছি, আর যদি মনে করেন একটু গুছাই করবেন তাহলে এইভাবে করতে পারেন। এই যে এইভাবে রেভিনিউ আছে আমাদের 8000,
আমাদের 8,000 আসলো। ওপেনিং ইনভেন্টরি 0, পারচেজ কত করলাম, টোটাল আমাদের পারচেজটা 7,200 কিভাবে আসলো? ওই যে একটা দেখেন 10 ইউনিট 300 টাকা, আমরা যদি এভাবে করি 10 ইউনিট 300, 12 ইউনিট 250, 6 ইউনিট 200, টোটাল কত টাকা হয়? 7,200। এখান থেকে আমরা ক্লোজিং স্টক হচ্ছে আমাদের কোন মেথডে যদি করি আমরা, এটা যদি আমরা ফিফো মেথডে করি তাহলে 1700, তাহলে পারচেজ থেকে 1700 বাদ দিলে এই যে 5,500, আমরা যেটা ডিরেক্ট বসাই ফেলছিলাম 5,500, ওখান থেকে আমরা রেভিনিউ থেকে সিওজিএস বাদ দিলে ক্রস মার্জিন আমরা পেয়ে যাচ্ছি 5,500। আর ক্লোজিং স্টক কত আমাদের, তাহলে বুঝাই যাচ্ছে। ও এখানে তো করেই ফেলছে যে 5,500। তাহলে পরীক্ষার হলে আসলে রেভিনিউ কত, সিএজিএস কত, গ্রস মার্জিন কত, ক্লোজিং স্টক কত, এই পারবো কি পারবো না? জি স্যার পারবো। ইনশাল্লাহ পারবো। এখন যদি ওয়েটেড এভারেজ মেথড হয় তখন কি হবে? কিচ্ছু না, শুধুমাত্র এই বাইং গুলো এভারেজ হয়ে যাবে কস্টটা। করে দেখাবো? না স্যার দরকার নেই। ওকে। স্যার হুম, শাকিল। ইনভেন্টরি মানে ইনভেন্টরি তো দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে পিরিয়ডিক্যাল সিস্টেম আর একটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। এখানে কি আমরা পিরিয়ডিক্যালটা করতেছি না স্যার? কে পিরিয়ডিক্যাল? একটা হচ্ছে পিরিয়ডিক্যাল আর একটা হচ্ছে পারপেচুয়াল। পিরিয়ডিক্যাল আচ্ছা, মানে এখানে আমরা পিরিয়ডিক্যালটাই করব। রাইট। সো দেখা যাচ্ছে এই প্রেজেন্টেশন। জি স্যার। তো আমরা এটা দেখে পেলাম সবাই। লাস্ট ওয়ান একটা হচ্ছে মার্জিন ইউজিং মার্কআপ এন্ড মার্জিন পার্সেন্টেজ এস্টাবলিশড কস্ট। নরমালি আমরা একটা কস্ট ডিটারমাইন করার সময় মার্জিন এবং মার্কআপ বেসিস করি। এটা তো আমার মনে হয় অনেকেই পারি আমরা, তাই না? হাউ টু ক্যালকুলেট মার্জিন, হাউ টু ক্যালকুলেট মার্কআপ, কে একটু বলেন তো বেসিক আইডিয়াটা? স্যার মার্কআপ হচ্ছে কস্টের উপরে যেটা হয় যে পার্সেন্টেজটা প্রফিটের, আর মার্জিন হচ্ছে যে সেলের উপরে যে পার্সেন্টেজটা হয় প্রফিটের, এটা হচ্ছে মার্জিন। মানে আমার 80 টাকা যদি কস্ট হয়, 20 টাকা যদি প্রফিট হয়, তাহলে কি করবেন? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল পরে করছি। এক্স্যাক্টলি যে কথাটা বলছে এটা, মার্কআপ ইজ ক্যালকুলেটেড অন কস্ট আর মার্জিন ইজ ক্যালকুলেটেড অন সেলস প্রাইস। মার্কআপ আর মার্জিন আমরা কেন করি? ক্যান হেল্প আস টু ডিটারমাইন এস্টাবলিশ দ্য কস্ট অফ এন আইটেম অফ ইনভেন্টরি। এটার মাধ্যমে আমরা ইনভেন্টরি ভ্যালুটা কত হচ্ছে বা কত হবে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। It is common to establish standard gross margin percentage in relation to cost to set the selling price. নরমালি কি থাকে, আমরা একটা এক্সাম্পলে দেখাই কেমন? ওকে, আমাদের এখানে থাকার এই যে আছে, একটু মনোযোগ দিয়ে সবাই কেমন? ওকে, a business has valued its inventory at 1,000 টাকা, being the selling price of the item দেখা যাচ্ছে না এখানে। আচ্ছা, সেলিং প্রাইস এনে 1,000 টাকা। What is the cost of closing inventory at cost, assuming the business operate on a margin 20%, on a markup 20%? এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রায় সময়, কেমন? ভেরি সিম্পল লজিক। আমরা যদি 20% মার্জিনে কোনো কিছু সেল করি বা 20% মার্কআপে, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিটারমাইন করি খেয়াল করেন। মার্জিন যদি আমরা বলছি, প্রথম কথা কি বলছি, মার্জিন যদি করি
শতকরা যদি বলি 100 টাকা মার্জিন যদি বলি তখন সেলস কত আমাদের 100%. 100 স্যার 80%, 100 এক্স্যাক্টলি। আর প্রফিট কত 20%, স্যার 20 টাকা 20% মার্জিন, তো তার মানে সেলসের উপর 20%, সেলসের উপরে মার্জিন করে সেলসের উপরে 100-র উপরে 20%, 20 টাকা। তাহলে সিজিএস কত 80 টাকা। 80 টাকা। এখন যদি আপনার পরীক্ষাতে আপনার কাছে যে কোনো একটা দেওয়া থাকে এখানে, আপনি কি পারবেন না? ধরেন দেওয়া আছে সেলিং প্রফিট 200 টাকা, অথবা আমরা যদি এভাবে বলি আমার কিছু দেওয়া নেই, দেওয়া আছে শুধুমাত্র সেলিং প্রাইস। আলোচনার সুবিধাতে আমরা বিভিন্ন রকম করি। প্রফিট দেওয়া আছে 200 টাকা, আমাকে বললো যে প্রফিট 200 টাকা, সেলিং প্রাইস কত হবে যেখানে মার্জিন 20%। তাহলে আমরা এই ফর্মুলাতে পেলাম 20% মার্জিন হলে কি হয়। সো আমরা এটা বের করতে পারবো যে আমার সেলিং প্রাইস কত হবে, সিজিএস কত হবে। হ্যাঁ, ঐকিক নিয়মে মনে আছে? কেউ করছে কিনা আমরা ঐকিক নিয়মের অঙ্ক? জি স্যার স্যার, আরেকবার বুঝতে বলুন। প্রথম কথা হচ্ছে মার্জিন 20%, এখানে এই লাইনটা কি বলা? মার্জিন 20%। হ্যাঁ, মার্জিন আমরা ক্যালকুলেট করি কিসের উপরে? সেলসের উপর। সেলসের উপরে। ভেরি গুড। সো আমরা যদি শতকরা হিসেব করি কোন একটা সেলিং প্রাইস ডিটারমিনের জন্য, জাস্ট একটা পার্সেন্টেজ, এটা নিজের একদম সুবিধার্থে আমি এভাবে খেয়াল রাখি, তাহলে দেখবেন আপনি কোনোদিন ভুলবেন না। তাহলে সেলিং প্রাইস তো নর্মালি যেহেতু মার্জিন সেলস প্রাইসের উপর 20%, তা আমার সেলস প্রাইস ধরলাম 100 টাকা। কত? 100 টাকা। 100 টাকা। 100 টাকা যদি হয়, কালারটা খুব সুন্দর হয়েছে, ঘুম আসবে না। তাহলে আমাদের মার্জিন কত? 20%। তো না, মার্জিন তো সেলিং প্রাইসের উপর আমরা জানি, তার মানে 100 টাকার উপরে 20%। মার্জিন যদি 20 টাকা হয়, মানে গ্রস প্রফিট হয়ে গেল 20 টাকা। তাহলে আমার কস্ট কত টাকা? নর্মালি সেলস থেকে প্রফিট বাদ দিলে তো কস্ট বের হয় না? ইয়েস স্যার 80 টাকা তাহলে। জি স্যার হৃদয়, ক্লিয়ার এটা? ইয়েস স্যার ওকে। এখন বললো যে আমার প্রফিট যদি 200 টাকা হয়, আমার সেলিং প্রাইস কত? 1000 টাকা স্যার। 1000 কিভাবে হবে বলেন স্যার? টাকা। মুরাদ বলেন। কারণ হচ্ছে প্রফিট তো 20%, 200 টাকা হলে স্যার 100% হচ্ছে 1000 টাকা মার্জিন। স্যার ভাগ 20 গুণ 100। ভেরি গুড। আর কস্ট কত টাকা? 800 টাকা। 800 টাকা। 800 টাকা। এই যে 800 টাকা। 1000 থেকে 200 বিয়োগ দিলে 800। কোনো কিছু দেওয়া নাই, শুধু দেওয়া আছে কস্টের ভ্যালু দেওয়া আছে 800 টাকা। আরো কঠিন করে ফেলে 2000 টাকা দেওয়া আছে কস্টের ভ্যালু। আমাদের কাছে জানতে চাচ্ছে প্রফিট কত টাকা। পারবো? দেখি পারি কিনা। আমাদের প্রশ্ন হচ্ছে মার্জিন 20%, কস্ট যদি কোনো একটা এতে ইনভেন্টরির কস্ট যদি আমাদের 2000 টাকা হয়, সেলিং প্রাইস কত আমাদের? স্যার স্যার 2400 টাকা স্যার। হ্যাঁ, 2500 না? স্যার 2500 আসে না? 2000 হলে 10,000 হবে সেলিং প্রাইস স্যার। স্যার 2500। স্যার সেলিং প্রাইস 10,000। পঁচিশশো এই ও কেমনে 10,000 নিয়ে আসতো সেলিং প্রাইস, বুঝতেছি না কথাটা। কে বললো 10,000 সেলিং প্রাইস? হ্যাঁ, স্যার 25 স্যার, স্যার ক্যালকুলেশন উল্টা দিছি স্যার। স্যার 80 পুরা দিয়ে ভাগ 100 দিয়ে গুণ হবে স্যার, আমি 20 দিয়ে ভাগ দিছিলাম। স্যার 2500 স্যার। আমি কি ভুল করছি কিনা কোনো? খেয়াল করেন আবার। স্যার ঠিক আছে স্যার। স্যার 2500 স্যার 2500, 80 দিয়ে ভাগ হবে এই ফিগার, যে কোনো একটা ফিগার বলেন, যে কেউ বের করেন। সেলিং প্রাইস দেওয়া আছে 5500, জানতে চাইলে প্রফিট কত টাকা, সেলিং কত টাকা, কি কোনটা বের করবো বলেন? প্রফিট কত টাকা এখানে? 20% মার্জিনে
সেলিং প্রাইস 5,500 হলে প্রফিট কত, গ্রস মার্জিন কত? প্রফিট স্যার জানতে চাইছে। 1100 1100 হুম, 1100 1100 1100 স্যার। কিচ্ছু না, এই যে 5,500 কে কত দিয়ে ভাগ দিব? 100 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ। এই যে আমার যেটা আছে মাশাআল্লাহ, ওইটা দিয়ে স্যাররা ভাগ, যেটা বের করবো ওইটা দিয়ে গুণ। 4,400। স্যাররা চেঞ্জ হয়ে গেছে। এই যে স্যার হয়ে গেছে, কিচ্ছু নাই, শুধুমাত্র দেওয়া আছে 3,500। সেলিং প্রাইস বের করতে বলছে, কি করব? সেলিং প্রাইস কত? স্যার 4375 4,375 আর কেউ? 4,375 স্যার। 4,375 ভেরি গুড, এই যে শেষ, প্রফিটও বের করে দিলাম আমরা। বলবো আর এটা? না স্যার। না স্যার ওকে, ভেরি গুড। আমরা এখন মার্কআপে যাই। মার্কআপ বলছি কি, আমরা মার্কআপের ক্ষেত্রে কস্ট 100%, কস্ট 100%। মার্কআপের সময় কস্ট হচ্ছে 100 টাকা, কেমন? আর এটা আমরা 25% রাখছিলাম আর কি তখন। কস্ট যদি 100% হয়, 100 টাকা হয়, মার্কআপ মানে প্রফিট করা হয় কিসের উপরে? কস্টের উপরে। প্রফিট Cost কিসের এর উপরে? আচ্ছা, Cost। আমরা ওটার মতো করে বোঝার জন্য কস্টের 20% উপরে। করি। কস্টের উপরে প্রফিট 20%, তাহলে কত হবে? এই, 20 টাকা 120 টাকা, 20 টাকা, 100 টাকা, তাহলে সেলিং প্রাইস কত টাকা? 120 120 টাকা। 120 টাকা। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, কস্ট 100%, কস্টের উপরে 100 টাকা, হ্যাঁ, সেলিং প্রাইসের উপর না, কস্টের উপর। মার্কআপ অন কস্ট, মার্কআপ ক্যালকুলেট করা হয় কস্টের উপরে। তার মানে কস্ট যদি 100 টাকা হয়, তাহলে আমার এটার উপর মার্কআপের উপর যদি হচ্ছে প্রফিট যদি 20 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত টাকা? 120 120। এখন পারবো না ঐকিক নিয়মে, আমাদের যেটাই দেওয়া থাকুক সেম দেওয়া আছে 5,000 টাকা। মার্কআপ যদি 20% হয়, তাহলে প্রফিট কত টাকা? প্রফিট বের করতে বলছি, কি করব তারা? 120 দিয়ে ভাগ দিব, 20 দিয়ে গুণন করব। আর 833.33 এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেল। স্যার এখন দেওয়া আছে, কোনটা দিব আমরা? সেলিং প্রাইস বের করতে বললো, মার্কআপ 20%, কি করব? কত? স্যার 6,000 6,000 টাকা। 6,000 টাকা। 6,000 স্যার, 6,000। প্রফিট 1,000 1,000। আমরা কি বলবো আর এটা? না স্যার। না স্যার ইনশাআল্লাহ ওকে, ওকে, এখান থেকে পরীক্ষা আসে, হ্যাঁ, একটু কিছু এরকম ইয়ে করে এই এক্সারসাইজ গুলো করলে আমাদের আশা করি আর প্রবলেম হবে না। আমি মূল স্লাইডে যাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে? yes স্যার তো আমাদের এটা অন মার্জিন 25% মার্কআপ, হোয়াট ইজ দ্য কস্ট অফ ক্লোজিং ইনভেন্টরি ডিটারমাইন। এই যে এখানে ওই ম্যাথ গুলো দেওয়া আছে, কেমন আপনাদের মতো করে বুঝাই বসাইন, বা বইয়ে যখন অঙ্ক পান বসায় দেখবেন যে মিলে গেছে সব। এটা কি আমরা পারলো? এটা assuming that the business value inventory FIFO basis, what will be the value of closing inventory at the end of the month? এখন পরীক্ষা এভাবে এমসিকিউ আসছে, দ্রুত কিভাবে করবো বলেন? ক্লোজিং ইনভেন্টরি জানতে চাচ্ছে আমাদের কাছে শুধু।
স্যার আগে লাস্টের দিকে থেকে পারচেজ হিসাব এবং করবো তাই ওপেনিং ইনভেন্টরিটা হ্যাঁ যোগ করে দেন হচ্ছে আগে এটাকে দেখতে হবে কিভাবে ম্যানেজ করবো? ফিফু মেথড, তো ফিফু মেথড হলে ক্লোজিং থাকবে লাস্টের দিক থেকে। তাহলে আমাদের দেখতে হবে কত ইনভেন্টরি ইন হলো কত আউট হলো। আমাদের ওপেনিং ছিল 400, ইন হলো 60, 100 হলো 100, তারপর আবার ইন হলো কত 70, 170, আউট হলো 80, লাস্টে আবার 80 ছিল ইন। 180, তাই না? আর আউট হলো কত আমাদের? স্যার 170 আর 80 যোগ করব না? স্যার 250 হচ্ছে আমাদের ইন, আর হচ্ছে আউট হচ্ছে 250 স্যার। 95। 40, 60, 100। আমি চোখে করতে পারতেন, চশমা আনিনি তো সমস্যা হয়ে গেছে। জি স্যার, আপনি স্যার প্রথমে 400 বলছিলেন। 155 স্যার। একটা মিনিট স্যার। আসসালামু আলাইকুম মুস্তাক ভাই। ওকে, সো সরি একটু ফোন আসছে। ইনফ্যাক্ট আমাদের ওই যে যে স্যার আপনাদের ক্লাস নিব ওই স্যারে ফোন দিয়েছিল। হ্যালো। জি স্যার, শোনা যায়। স্যার জি হ্যাঁ স্যার। ওই যে মোস্তাক স্যারের সাথে কথা বলছেন। ইনফ্যাক্ট আমরা দুজনেই একই জায়গায় থাকি, একই বিল্ডিং এ আর কি। স্যার আবার নিচে নামছিলেন। আর উনি কি ক্লাস নেবে বলছে কিছু? না, ক্লাস নিয়ে কথা হয় না। ইনফ্যাক্ট স্যারের নামতে সে সন্ধ্যায় আবার নামবে, তখন কথা হবে নি। আমি জানাবো নি ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো নেক্সট উইক থেকে নিবি। আচ্ছা ওকে। ওটা টানা নিয়ে শেষ করে দিবে। এটা কত আসছে আমি খেয়াল করিনি, কত হবে এটা? 1700। 1700 1700 স্যার। স্যার। সবাই এগ্রি করলে আমি আর ডিসএগ্রি করবো না। জি স্যার, 1700। অ্যান্সার সি। স্যার উত্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড গুড। এটা কি হবে? এটা একটু খেয়াল করে বলতে হবে। What would be the effect on a business profit of discovering that
inventory with a cost of taka 1,250 and NRV and a NRV of 1,000 had been omitted from the inventory count at the end of the reporting period. অর্থাৎ কোনো একটা ইনভেন্টরির এটা বলছে আমাদের হোয়াট উড বি দ্য এফেক্ট অন বিজনেস প্রফিট, প্রফিটের উপর কি ইম্প্যাক্ট করবে যদি এমন হয় 1250 টাকা কস্ট ভ্যালু 1000 টাকা এমআরপি কোনো একটা আইটেমের, যেটা আমাদের কাউন্ট করতে ইনভেন্টরি হিসাব করতে বাদ পড়েছে, তাহলে কি হবে? আগে আমাকে বলেন ইনভেন্টরি ভ্যালু কোনটা হবে? কস্ট ভ্যালু 1250 এনআরভিটা আর হবে যেটা কম। থ্যাংক ইউ ফাতিমা, 1000 হবে স্যার। 1000 আমরা 1000 জানলাম। এখন কি বলছে হোয়াট উড বি দ্য ইফেক্ট অন এ বিজনেস প্রফিট অফ ডিসকভারিং দ্যাট, আমরা এখন জানতে পারলাম যে এটা আমাদের বাদ পড়েছিল, তাহলে এই মুহূর্তে এটা কি হবে? হলে আমাদের প্রফিট কি হবে, বাড়বে না কমবে, বা যেটাই হোক কত টাকা? স্যার বি হবে। স্যার বি হবে, কি কমবে। হবে? এ হবে। বি। বি। স্যার প্রফিট তো Very good. বাড়বে এক্ষেত্রে। মানে বি অপশন গুলো increase। খুব ভালো হয় নাই আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কারণ 1000 টাকা তো হবে, হ্যাঁ শুধু 1000। মানে যাই হ্যাঁ কিছু হোক স্যার 1000 টাকায় 1000 তো হবে হবে। নাকি? জি হ্যাঁ জি স্যার। সজীব বুঝে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আমরা কেন প্রফিট বাড়বে? কারণ ক্লোজিং ইনভেন্টরি বাড়লে সিওজিএস কি হয়? ক্লোজিং ইনভেন্টরি যদি বাড়ে আমার, ক্লোজিং ইনভেন্টরি বাড়লে কস্ট অফ গুডস সোল্ড কমে না বাড়ে? কমবে। স্যার কমবে কস্ট অফ স্যার। গুডস সোল্ড কমবে। কমে, কস্ট অফ গুডস সোল্ড কমলে প্রফিট বাড়ে না কমে? বাড়ে। বাড়বে। বাড়বে। প্রফিট বাড়ে। বাড়বে। হ্যাঁ ভেরি বাড়বে। গুড, দ্যাট ইজ দ্য ইফেক্ট। আজকে আর নাই। আমরা কি আজকে আর নতুন চ্যাপ্টারে যাব, না নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব? নেক্সট ক্লাসে ধরেন স্যার। স্যার নেক্সট ক্লাসে হুম? থাক। এমনিতে যদি আজকে ওই নতুন চেঞ্জ নিয়ে কোনো আলোচনা থাকে তাহলে করতে পারে। হ্যাঁ হ্যাঁ আরাফাত, মানে ওই নিউ সিলেবাস নিয়ে কোনো কথা যদি বলেন তাহলে ভালো হতো। আজকে না করি আরাফাত, আমি একটু বেরোবো, গাড়িতে একটু তেল পুরাবো, কালকে একটু লং জার্নিতে যাব, যদি অ্যালাউ করেন। ওকে ওকে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক বেড়াইতে আছে স্যার, আজকে এই বেড়াইতে পর্যন্ত থাক। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, কোথায় যাবেন তাহলে স্যার? ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা ফুললি করব। সো রিকোয়েস্ট টু ইউ অল প্লিজ জয়েন দ্য নেক্সট ক্লাস এন্ড অনওয়ার্ড অফ কোর্স। সো আমরা ইনশাআল্লাহ বেনিফিট হব। আজকে ডিসকাশনটা আমাদের ইফেক্টিভ ছিল না? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো আপনারা অবশ্যই অন টাইমে জয়েন করবেন, কেমন? ইনশাআল্লাহ। ক্যাপ্টেন, ইনশাআল্লাহ। আমাদের মাহজাবিন কি আছে? ক্যাপ্টেন কি পাওয়া যাচ্ছে না? না স্যার। অনেক ক্লাসে দেখাবেন। মেবি সে হয়তো ব্যস্ত। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু এই ক্লাসে প্রেজেন্টেশন দেওয়া আছে। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার এগুলা আসসালাম। দিবেন না স্যার? এগুলো এটা দেয়া দেওয়া আছে আছে স্যার, তো? আগের ক্লাসে দিয়ে ও, দিচ্ছিলাম। ও, রাইট রাইট। ফাতিমা কিছু বলতে চাইছিলেন আর, না কে জানি? না স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। ওকে। দাও দাও দাও, ভালো লাগে না আমার।
নন্মে মোবাইল রেখে কেন বাঁচতো?